ইশরা আদ্রর আম্মুর সাথে কথা বলে নিচে গেল। ইশরার আম্মু রান্নাঘরে থাকায় সেখানে গেল। ইশরা আম্মু আব্বু কোথায়? ইশরার আম্মু রুমে আছে। ইশরা আজ ব্যাংকে যায়নি। ইশরার আম্মু গতকাল থেকে শরীরটা গরম তাই আজ যেতে দেয়নি। ইশরা আগে বলবা না। আমি এখনই আব্বুর কাছে যাচ্ছি। চলে যেতে নিতেই ইশরাকে ওর আম্মু ডাক দিল। ইশরা থেমে গেল। ইশরা কিছু বলবা আম্মু? ইশরার আম্মু কি হয়েছে আমায় বল না মা। চুলা বন্ধ করে ইশরার মাথায় হাত বুলিয়ে দিয়ে। ইশরার কিছু হয়নি আম্মু। ইশরার আম্মু বললেই হলো রাত 1টা বাজে বাসায় এসেছিস। কিছু না হলে তুই এত রাতে একাই বাসায় আসার মতো মেয়ে না। আর শোন আমি তোর পেট থেকে না তুই আমার পেট থেকে হয়েছিস। তাই সত্যিটা বল। ইশরা কোনো সত্যির কথা জানতে চাইছো তুমি? আমার কিচ্ছু হয়নি। আর তোমরা টেনশন করো না। আমি এমন কোনো কিছুই করব না যাতে তোমাদের বা ওই পরিবারের মানসম্মান নষ্ট হয়। ইশরার আম্মু মানসম্মানের কথা বলছি না। তুই এত চাপা স্বভাবের কেন? সোজা প্রশ্নের উত্তর সোজা ভাবেই দিলেই তো হয়। ইশরা তোমার মেয়ে তাই এত চাপা স্বভাবের। কথাটা বলে এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে ইশরা এখান থেকে। ইশরার আম্মু একটা দীর্ঘশ্বাস ফেলল। কোনো সময় ইশরা নিজের অভিমান, অনুভূতি প্রকাশ করেনি। এ পরিবারে থাকাকালীন ইশরার আব্বু আর মিশরা যে সিদ্ধান্ত নিয়েছিল তাই মেনে নিয়েছে। কখনো দ্বিমত করেনি। ইশরার আব্বু বন্ধুদের সাথে মেলামেশা পছন্দ করতেন না তাই ইশরার কখনোই কোনো ফ্রেন্ড হয়নি। সব বিসর্জন দিয়েছে শুধু এই পরিবারের কথা ভেবে। ইশরা ওর আব্বুর রুমে গেল। ওর আব্বু কপালে হাত দিয়ে শুয়ে আছে। ও গুটি গুটি পায়ে ওর আব্বুর সামনে গিয়ে গালে হাত দিল। ইশরার আব্বু কপাল হাত নামিয়ে ইশরার দিকে তাকালেন। ইশরা ওর আব্বুর সারা মুখে হাত বুলিয়ে দিল। ইশরার আব্বু মন খারাপ আমার পুতুল কন্যার? ইশরা হুহুম। ইশরার আব্বু আমার পুতুল কন্যা কি জানে সে কখনোই আমাকে মিথ্যে কথা বলতে পারে না। ইশরা সেরকম কিছুই না আব্বু। ইশরার আব্বু কিরকম কিছু? ইশরা আমি কি খুব খারাপ আব্বু? আমার সাথে কি থাকা যায় না? মেয়ের কথা শুনে ইশরার আব্বু চট করে বসে পড়ল। ইশরার আব্বু কি হয়েছে? আদ্র কি কিছু বলেছে? ইশরার খেয়াল হলো ও কি বলতে কি বলে ফেলেছে। ইশরা উনি কিছু বলেনি। আম্মু বলছে। ইশরার আব্বু কি বলছে ও? ইশরা আমি আসছি তার কারণ জিজ্ঞাসা করছে। আমি কি একা বাসায় আসতে পারি না? তুমি বলো আব্বু আমি কি কারণহীন এ বাসায় আসতে পারবো না? আমার আব্বুর বাসায় আসতে কারণ লাগবে? নাকি তোমরা আমার সাথে থাকতে পারছো না? থাকতে না পারলে বলো আমি। ইশরার আব্বু তুমি? ইশরা আমি তোমাদের আন্টির বাসায় পাঠিয়ে দিব আর একা আমি আমার বাবার বাসায় থাকব। ইশরার আব্বু পাগলি। আয় এদিকে আয়। ইশরা ওর আব্বুর কাছে গেল। মেয়েকে কাছে নিয়ে মন ভরে দেখতে লাগল। ইশরার আম্মু নিচে ডাকল তাই নিচে যাবে বলে বেরিয়ে আসতে নিলেই পিছন থেকে ওর আব্বু বলল, ইশরার আব্বু এখনো মিথ্যে বলতে শিখিসনি। মাঝে মাঝে এসে এই বুড়ো বুড়িকে মিথ্যে বলে যাস। দেখতে আর শুনতে ভালোই লাগে সন্তানের মিথ্যা কথা। ইশরা কিছু বলল না। মাথা নিচু করে মায়ের সাথে দেখা না করেই রুমে চলে গেল। আদ্রতা ইশরাকে ফোন দিল। আদ্রতা কেমন আছো ভাবি? ইশরা আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আদ্রতা তুমি কেমন আছো তা তোমার কণ্ঠ শুনেই বুঝতে পারছি। ইশরা না আমি ভালো আছি। তোমার ভাই কেমন আছে? আদ্রতা ভালো নাই গো, সারাদিনে কিচ্ছু খায় নাই। দরজা বন্ধ করে রাখছে।
একটু পর পর বাইরে যায় আর ফিরেই ঠাস করে দরজা বন্ধ করে। ইশরা, আদ্রতা, তোমাদের মাঝে যা কিছু হয়েছে তা ঠিক করে নাও। ইশরা, করে নিব। আদ্রতা, ভাবি অভ্র কথা সবাইকে বলে দিব? ইশরা, এখন? আদ্রতা, ভাবি আমি অনেক ইনসিকিউর ফিল করছি ওই মেয়েটাকে নিয়ে। ইশরা, চিন্তা করো না, আর মাত্র 1 সপ্তাহ, তারপর তো জানতেই পারবে মেয়েটাকে। হতে পারে তুমি যা ভাবছ তা না। আমরা যা ভাবি তা কি সত্যি হয়? আদ্রতা, ভাবি তুমি আসবা কবে? তোমাদের মানবিমানের মাঝে আমি ঝুলে আছি। ইশরা, মানবিমান না, তোমার ভাই কারণটা বললেই সম্পূর্ণ মুক্তি করে দিব তোমার ভাইকে, মনে মনে। ইশরা, চলে আসব। তোমায় বললাম না আব্বুর শরীরটা একটু খারাপ। আদ্রতা, হুম বলেছ। আমিও কাল আম্মুর সাথে তোমাদের বাসায় যাব। জানো তো ভাবি, তুমি থাকলে একটু বেশিই ভরসা পাই। ইশরা, আমি সবসময় আছি তোমার সাথে। তুমি না চাইলেও থাকবো, তারপর তোমার হারমাস জ্বালিয়ে এক করব। আদ্রতা, টম এন্ড জেরির মতো? ইশরা, হুম। আদ্রতা, ভাবি? ইশরা, হু। আদ্রতা, ভাবি আমি না আম্মু আব্বু আর ভাইয়াকে বলতে পারবো না। আমার হয়ে তুমি বলে দিবে। ইশরা, হলে বাবালে বিয়ের কথা বলতে পারো আর প্রেমের কথা বলতে পারবে না। আদ্রতা, হুহুম। ইশরা, আমি বলে দিব বনু। আদ্রতা, আমার লক্ষ্মী সোনা ভাবিটা। ইশরা হেসে কেটে দিল। ইশরার ভেতর দিয়ে যে ফেটে যাচ্ছে এটা কি কেউ বুঝবে? এগুলো দেখার মতো একজনই ছিল, কিন্তু আজ সে নেই। সে তো থাকতে চায় না ওর সাথে। সারাদিনে ওর কিচ্ছু খাওয়া হয়নি। ইশরার আম্মু ইশরাকে ডাকতে রুমে এলো। ইশরা তখন শুয়েছিল। ইশরার আম্মু, ইশরা? ইশরা, হ্যাঁ মা বলো। ইশরার আম্মু, তোর আব্বু বলল কালকে নাকি আদ্রর আম্মু আসবে? ইশরা, হুম। ইশরার আম্মু, তাহলে তোকে তো একটু বাজারে যেতে হবে। ইশরা, কেন? ইশরার আম্মু, কাল তোর শাশুড়ি আসবে, বাজার লাগবে না? ইশরা, না লাগবে না, যা আছে তাই করো, এক্সট্রা কিছু করার দরকার নাই। ইশরার আম্মু, এটা কোনো কথা? আমরা যদি তাদের আপ্যায়নে ত্রুটি করি, এই কথাটা কিন্তু সারা জীবন তোকেই শুনতে হবে। ইশরা, শুনতে হবে না মা, উনি খুব ভালো মানুষ। ইশরার আম্মু, তাই তো বলছি, তুই যদি এখন তাকে ভালো আপ্যায়ন না করিস তোকে ভালোবাসবে? ইশরা, বাসবে মা। আর আমি যেতে পারবো না, তুমি হাসান ভাইকে বলো। ইশরার আম্মু, হাসান গ্রামে গেছে। তাই তোকে বলছি, তোর আব্বুও যেতে পারবে না। ইশরা ওর মায়ের জোড়াজুড়িতে বাজারে যেতে রাজি হল। সাদা কামিজ আর কাঁচা হলদে রঙের ওড়না পরল। চুলগুলো হাত খোপা করল। তারপর মাথায় ওড়না 2 প্যাচ দিয়ে দিল। ইশরাকে এই অবস্থায় ওর মা দেখে বলল, ইশরার আম্মু, মাশাল্লাহ, তোকে খুব সুন্দর লাগছে। ইশরা, মা কিছুই দেইনি, শুধু মাথায় ওড়না দিয়েছি। ইশরার আম্মু মনে মনে বলল, তুই তো জানিস না তোকে এইরকম ভাবে ওড়না নেওয়ায় কতটা সুন্দর লাগছে। গোল নাকমুখটা ওড়নায় আরো গোল লাগছে। হলুদের ওড়নার ভেতরে লাল সাদা মুখ। ইশরা একরাশ বিরক্তি আর বাজারের ব্যাগ নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ল। রাস্তায় বেরুতেই কোথা থেকে একটা গাড়ি এসে ওর সামনে থামল। গাড়িটা ওর বড্ড চেনা। সারাদিনে একবারের জন্য ইশরা আদ্রকে দেখতে পায়নি। আদ্রর গাড়ি দেখেই দাঁড়িয়ে পড়ল, যদি একটা বার দেখতে পেত আদ্রকে। আদ্র বেরিয়ে ওর সামনে দাঁড়াল। আদ্রর চোখ লাল হয়ে গেছে। ইশরার চোখের কোণে পানি জমে গেল। একদিনে কি অবস্থা করেছে! এখন যে দেখতে বড্ড মায়াবী লাগছে। ইচ্ছে করছে একটু ছুঁয়ে দিতে। আদ্র ইশরার হাত ধরে গাড়ির সামনে নিয়ে গেল। ইশরা কিছু বলছে না।
ও চোখ দুটো দিয়ে শুধু আদ্রকে দেখে যাচ্ছে। আশেপাশেও তেমন কোনো মানুষ ছিল না। আদ্র ইশরাকে ঠেলে গাড়িতে ঢুকিয়ে দিল। ইশরাও চুপচাপ বসেছিল। আদ্র কিছু না বলে গাড়ির ভেতরে উঠে বসল। আদ্র ইশরার দিকে তাকিয়ে আছে। তারপর রাগে ইশরার ওড়নাটা টান দিয়ে খুলে ফেলল। আদ্র, এই তোকে কে এইভাবে ওড়না পরতে বলেছে? ইশরা চুপ। ইশরার এই নীরবতা আদ্র মেনে নিতে পারল না। তাই ইশরার খোপা ধরে টান দিয়ে খুলে ফেলল। এতেও ইশরার কোনো রিয়েক্ট নেই। তাই আদ্র কিছু না গাড়ি চালানো শুরু করল। কিছু সময় বাদে আদ্র গাড়ি থেকে নেমে গেল। ইশরার হাত থেকে বাজারের ব্যাগ ছো মেরে নিয়ে গেল। ইশরা শুধু আদ্রর কাণ্ড দেখছে। গতকাল নিজেই ও তো রাতে বাসা থেকে বের করে দিল। আর আজ সারাদিন একটু পরপর ওদের বাসার নিচে এসেছিল। তাই ইশরা সারাদিন বেকনিতে ছিল। কিন্তু আদ্র গাড়ির জানালা বন্ধ থাকায় ওকে দেখতে পায়নি। শুধু গাড়িটাই দেখেছে। এখন চুপ করে আদ্রর পাগলামি দেখছে। আদ্র গাড়িতে না থাকায় ইশরা গাড়ি থেকে নেমে গেল। আবার আদ্র আসার আগেই গাড়িতে ফিরে এলো। আদ্র কিছুক্ষণ পরে একগাদা বাজার ব্যাগে করে নিয়ে এলো। আদ্র ইশরার হাতে বাজারের ব্যাগ দেখেই বুঝেছে যে ইশরা বাজারে যাচ্ছে। তাই ও নিজেই বাজার করে দিল। ইশরা, হে লোকটা আমাকে এত বোঝে কেন? মনে মনে। আদ্র, তোমার সবই বুঝি, কিন্তু তোমার ওই কথাগুলোই বুঝতে পারিনি, আর ভুলতেও পারছি না। আমি তোমাকে এত সহজে ছাড়ব না। আমি আবার তোমাকে আমার কাছে নিয়ে আসব। আগে ওই ছেলেটার খোঁজ পাই, তারপর। আমাকে ভালো লাগলেও থাকতে হবে, না লাগলেও থাকতে হবে, মনে মনে। আদ্র কিছু না বলে গাড়ি ঘুরিয়ে নিল। খানিকটা যেতেই ইশরা গাড়ি থামাতে বলল। আদ্র গাড়িটা এক সাইড করে থামাল। আদ্র, কি লাগবে আমাকে বল, আমি নিয়ে আসি। ইশরা কিছু না বলে সিট বেল্ট খুলে আদ্রর দিকে ঘুরে বসল। আদ্র ভাবছে ইশরা কি করতে চাইছে। ইশরা গাড়ির পিছনের সিট থেকে হাত দিয়ে বিরিয়ানির প্যাকেট সামনে আনল। তারপর আদ্রকে দিল। ইশরা, খেয়ে নিন। আদ্র, খিদে নেই। আমাকে নিয়ে ভাবতে হবে না। ইশরা মুখ শুকিয়ে কাঠ হয়ে গেছে, এখন বলছেন খিদে নেই। দেখি তো দেখি। ইশরা চট করে আদ্রর পেটে মাথা রাখল। আদ্রর ইশরার কাণ্ড দেখে ভরকে গেল। আদ্র, এই কি করছো? ইশরা উঠে গেল। ইশরা, পেটের ভেতর ইঁদুর দৌড়াচ্ছে আর উনি বলছে খিদে নেই। খাওয়া শুরু করেন, না হলে ইঁদুরগুলো মরে যাবে। আদ্র, ইঁদুর মরুক আর আমি মরি, তাতে তোমার কি? ইশরা, আমার কিছুই না। এখন কথা না বলে খান। আদ্র প্যাকেটটা সামনে রেখে দিল। ইশরা এবার নিজেই আদ্রকে খাইয়ে দেওয়ার জন্য আদ্রর মুখের সামনে ধরল। আদ্র আর বারণ করতে পারেনি। খাচ্ছে আর প্রতিটা বার ইশরার হাতে কামড় দিচ্ছে। কামড়গুলো মোটেও আসতে না। তবুও ইশরা হাসি মুখে খাইয়ে দিল। কারণ আদ্র তো ওর জন্য না খেয়েছিল। হাত ধোয়ার সময় হাতে অনেক জ্বলছিল। হাতে কামড়ের দাগ স্পষ্ট ফুটে উঠেছে। কিন্তু আদ্রকে কিছু বলে নাই। আদ্র ইশরার বাড়ির সামনে গাড়ি থামাল। তারপর আদ্র ইশরার দিকে ঝুঁকে ইশরার ঘাড়ে বেশ জোরে কামড় দিল। ইশরা সহ্য করতে না পেরে আহ করে চিৎকার দিল। আদ্র, যন্ত্রণা হচ্ছে? এর চাইতেও যন্ত্রণা হচ্ছে আমার। ইশরার চুলগুলো প্যাঁচিয়ে ওড়নাটা ওর হাতে দিয়ে টেনে গাড়ি থেকে নামাল। তারপর বাজারের ব্যাগ নামাল। ছাদ থেকে ইশরার আম্মু আদ্র আর ইশরাকে একসাথে দেখে আদ্রর আম্মুকে ফোন দিল। ইশরার আম্মু, আসসালামু আলাইকুম। আদ্রর আম্মু, ওয়ালাইকুম আসসালাম। ইশরার আম্মু, আমাদের ধারণা ভুল।
ওদের মধ্যে কিছু হয়নি, সব ঠিক আছে। আমি আপনার কথা অনুযায়ী ইশরাকে বাজারে পাঠিয়েছিলাম। এখন বাজার নিয়ে আদ্র আর ইশরা ওরা দুজনেই বাসার নিচে। আদ্রর আম্মু কিছু না হলে ভালো। আদ্রতা বলল, তাই তো আমি আপনাকে বললাম। তারপর তারা অন্যান্য কথা বলতে শুরু করল। আদ্র, আমার কষ্টের তুলনায় তোর কষ্ট কিছুই না। আগে তোর সাথেরটাকে পেয়ে নেই, তারপর বুঝবি আমি কি জিনিস। ইশরাকে কিছু বলতে না দিয়ে আদ্র চলে গেল। আর এদিকে ইশরা ঘাড়ে ভালো করে ওড়না প্যাঁচিয়ে ভাবতে লাগল সাথের বলতে আদ্র কার কথা বলছে। বাসায় ফিরে ইশরা বাজারের ব্যাগ রান্নাঘরে রেখে নিজের রুমে চলে যায়। ফ্রেশ হতে গিয়ে ঘাড়ের কামড়ের দাগ দেখল। দাঁতগুলো বোধহয় ঢুকে রয়ে গেছে। ইশরা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাগটা ভালো করে পর্যবেক্ষণ করল। মলম দিতে গিয়েও দিল না। থাকুক না কিছু দাগ ক্ষত অবস্থায়। এটা তো আদ্রর রাগের বহিঃপ্রকাশ মাত্র। আদ্রর সাথে কাটানো মুহূর্ত মনে করে মুচকি মুচকি হাসতে লাগল। পরক্ষণেই আদ্রর গতকালকের ব্যবহারের জন্য কিঞ্চিত পরিমাণ খারাপ হল। কারণ আদ্র এত ভালো মুহূর্ত দিয়েছিল, সে তুলনায় মন খারাপের পরিমাণ কিঞ্চিতই হবে। এদিকে বাসায় ফেরে আদ্র নিজের রুমের দরজা লক করে দিল। অ্যালবাম বের করে দেখতে লাগল। আদ্রতা জোর করে রিসেপশনে কাপল পিক তুলিয়েছিল। অনিকদের বাসায় অন্তু, নিন্তি ও ইশরাকে কোলে নিয়েছিল সে সব ছবি। প্রতিটা সুখের মুহূর্তের ছবি এখানে। আদ্র বড্ড ইশরার সাথে কথা বলতে ইচ্ছে হল, তাই ইশরাকে ফোন দিল। মনটা সবচেয়ে বেহায়া। ইশরা আদ্রর ফোন পেয়ে অনেক খুশি। হয়তো বলবে, চলে এসো ইশরা, তোমাকে ছাড়া থাকতে পারছি না, তোমাকে ছাড়া আমি ভালো নেই। এক সেকেন্ডও নষ্ট না করে ফোন রিসিভ করল। ইশরা, হ্যালো। আদ্র ইশরার কথায় উত্তর না দিয়ে কতক্ষণ চুপ করেছিল। তারপর নিজেই বলল, আদ্র, মশারি কোথায়? ইশরা মুখ না চাইতেও হা হয়ে গেল। লোকটা পাগল নাকি? সবে সন্ধ্যা, এখন মশারি দিয়ে কি করবে? তাছাড়া এই কয় মাসে আদ্রর রুমে কেন পুরো বাড়িতে একটা মশারি দেখেছে কি না সন্দেহ। আদ্র, কি হল? ইশরা, মশারি দিয়ে কি করবেন? আদ্র, মশারি দিয়ে মানুষ কি করে? ইশরা, আপনাদের তো। আদ্র, একটাও বাড়তি কথা বলবা না, যা জিজ্ঞাসা করেছি তাই বলো। বিরক্তি নিয়ে। ইশরা, আপনি যদি আমাকে বলতে না দেন তো বলবো কিভাবে? আদ্র আবার। ইশরা, আপনাদের বাসায় কখনো মশারি ছিল না। আপনার যদি খুব বেশি দরকার হয় তবে আম্মুকে জিজ্ঞাসা করেন। আদ্র, হোয়াট ডু ইউ মিন বাই আমাদের বাসায় মশারি ছিল না? ইশরা, দেখুন, আমি কিছু মিন করিনি। যেটা ছিল না আমি সেটাই বলছি। আদ্র, তুমি কি বলতে চাইছো আমরা কখনো মশারি টানিয়ে ঘুমাইনি? ইশরার মাথায় একটা চক্কর দিল। ইশরা, আমার তো মনে পড়ছে না। আপনি কখনো মশারির নিচে ঘুমিয়েছেন? আদ্র এবার কিছু বলল না। সত্যিই কোনো কালেই ওদের মশারির প্রয়োজন হয়নি। শুধুমাত্র কথা বলার জন্য এই রিজন দেখিয়েছিল। কিন্তু এটা রিজনলেস। ইশরা, আপনি মশারির নিচে ঘুমালে আমাকে একটু জানাবেন কেমন? আদ্র এবার কেটে দিল। এদিকে ইশরা হেসে কুটিকুটি হচ্ছে। ও ভালো করেই জানে এটা একটা বাহানা মাত্র ফোন দেয়ার। ইশরার আব্বু খাওয়ার জন্য ইশরাকে ডাকতে এলো। ইশরা, খাবো না আব্বু। ইশরার আব্বুস, তুমি না খেলে আমিও খাবো না। ইশরা, আব্বু। ইশরাকে থামিয়ে। ইশরার আব্বু আমার পুতুল কন্যা কি জানে আমি না খেলে আমার ঔষধ খাওয়া হবে না। এরই মধ্যে ইশরার আম্মু ইশরার রুমে এসে হাজির। ইশরা, তুমি কিন্তু আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করছো। ইশরার আব্বু, যদি তাই ভাবো তো তাই।
ইশরা, আমি যে এখন কিছু খেতে পারবো না। ইশরার আম্মু ব্যাপারটা বুঝতে পারল, কারণ বিকালে আদ্র আর ইশরা একসাথে ছিল। হয়তো ওরা একসাথে খেয়েছে, তাই তিনি ইশরার আব্বুকে নিয়ে তিনি চলে যেতে নিলেন। ইশরা, আব্বু 1 সপ্তাহ পর মি ব্রিলিয়ান্টের প্রোগ্রাম জানো তো? ইশরার আব্বু, কেন জানব না? জানি, ও আর ওর আম্মু এসেছিল। ইশরা, ওহ। ইশরার আব্বু আবার চলে যেতে নিলেই ইশরা, আব্বু। ইশরার আব্বু, কিছু বলবা? ইশরা, মি ব্রিলিয়ান্ট ওনার সাথে কথা বলতে চায়, ওনার বাসায় যেতে চায়। ইশরার আব্বু, তাতে কি? আমি সময় করে ওকে নিয়ে যাব। ইশরা, আব্বু। ইশরা ওর আব্বুকে চোখের ইশারায় কি যেন বুঝালো। ব্যাপারটা ওর আম্মু খেয়াল করল। ইশরার আব্বু, ওই ব্যাপারটা নিয়ে ওকে কথা বলতে দিব না। তুমি প্রথম আদ্রর পরিবারকে বলবে, তারপর না হয় আমরা বলবো। ইশরা, তুমি এত ভালো কেন আব্বু? ওর আব্বু ওর কথা শুনে হাসলেন, তারপর চলে গেলেন। সিঁড়ি দিয়ে নামতে নামতে ইশরার আম্মু জিজ্ঞাসা করল, ইশরার আম্মু, ইশারায় বাপ মেয়ের কি কথা হচ্ছিল শুনি? ইশরার আব্বু, কত কথা সেটা না জানলেও তোমার চলবে। ইশরার আম্মু, আমাকে কেউ ভালোবাসে না, তাই কেউ কিছু বলে না। ইশরার আব্বু, আরে বাবা, জানানোর হলে তো জানাতামই। ইশরার আম্মু আর কিছু না বলে গটগট করে চলে গেল। ইশরার আব্বু বুঝতে পারল ওনার মন খারাপ হয়েছে, উহুম অভিমান হয়েছে। ইশরা শূন্য আকাশের দিকে তাকিয়ে আছে। আজ একটা তারাও নেই, মেঘে ঢেকে গেছে চাঁদ। হাতে কফির মগ, কিন্তু একবারের জন্য চুমুক দেয়া হয়নি। হয়তো কেউ বলেছে চুমুক দিও না, আমি দেয়ার পরেই তুমি দিবে। হঠাৎ করেই ওর চোখ পড়ল ওদের বাসার সামনে কেউ পা ছড়িয়ে বসে আছে। একটু ভালো করে খেয়াল করল, লোকটা দুলছে। ইশরার অবাক লাগল, কারণ এত রাতে ওদের বাসার সামনে আসার মতো কেউ নেই। ইশরা এদিক ওদিক দেখল, গলির মোড়ে আদ্রর গাড়ি। এবার ও শতভাগ নিশ্চিত এটা আদ্র। ইশরা কফির মগ বেকনিতে রেখেই নিচে গেল, আদ্রর পাশে গিয়ে দাঁড়াল। ওকে দেখেই আদ্র ছড়িয়ে থাকা পা গুটিয়ে নিল। ইশরার চোখ দিয়ে পানি ঝরছে, কারণ তার অজানা। ইশরা আদ্র গাল স্পর্শ করল, গাল ঠান্ডা হয়ে আছে। আদ্র হাত দুটো ধরল, হাত দুটো বেশ ঠান্ডা। আদ্র কতক্ষণ এ অবস্থায় বসেছিল কে জানে। ইশরা আদ্র ঠান্ডা হাতে ঠোঁট ছোঁয়াল, তারপর কপালে হাত দিয়ে চুল সরিয়ে দিল। ইশরা, ভেতরে চলুন। আদ্র চুপ। ইশরা, আপনার মারার বকার যা করার ইচ্ছা ভেতরে গিয়ে করবেন, প্লিজ এখন বাসায় চলুন। রাস্তায় এভাবে বসে থাকলে শরীর খারাপ করবে। ইশরা আদ্রকে টানছে, সেদিকে আদ্রর কোনো খেয়াল নেই। ধুম ধরে বসে আছে, অনেক টানাটানিতেও একটু নড়ছে না। ইশরা ব্যর্থ হয়ে আদ্রর পাশে বসে পড়ল। আদ্র হঠাৎ করে ইশরার ঠোঁট চেপে ধরল। ইশরা তো এটা কখনোই এক্সপেক্ট করেনি, তাও এই অবস্থায়। বেশ কিছুক্ষণ পরে আদ্র ওকে ছেড়ে দিল। আদ্র, এই এত রাতে নিচে কি? এখনই ভেতরে যাও। ইশরা পুরাই হতভম্ব হয়ে গেল আদ্রর ব্যবহারে। আদ্র, কি হলো, কথা কানে যাচ্ছে না? ইশরা, আপনিও চলুন। আদ্র, আমার কথা না ভাবলেও চলবে। ইশরা জানে এখন বাসায় সাধাসাধি করা মানেই আদ্রর বকা খাওয়া, তাই চুপচাপ ভেতরে গিয়ে বেকনিতে চলে এলো। আদ্র বাসার দিকে তাকিয়ে তারপর গাড়িতে উঠে পড়ল। আদ্র রাগ, অভিমান, অভিযোগ যাই থাক না কেন, আমি তোমাকে আমার কাছ থেকে দূরে রাখতে পারবো না। আমি কালকেই এসে তোমাকে নিয়ে যাব। তোমাকে আমার প্রয়োজন, বড্ড প্রয়োজন। একটু আদ্র হাসল। এই দুদিনে তাকে হাসতে দেখা যায়নি।
তারপর গান ধরল। একা দিন, ফাঁকা রাত, নিভেছে আলো, তুমি নেই, কেউ নেই, লাগছে না ভালো। প্রায় 11টার দিকে আদ্রতা আর আদ্রর আম্মু এ বাসায় আসলো। ইশরাদের বাসায় এসেছে, সাথে অনেক কিছু নিজে রান্না করে নিয়ে এসেছে। ফর্মালিটি শেষে আদ্রতা ইশরার সাথে রুমে গেল। ইশরার আম্মু গাল ফুলিয়ে বলল, ইশরার আম্মু, বেয়ান কি কারো হাতের রান্না খেতে পারেন না? আদ্রর আম্মু, কেন পারবো না? ইশরার আম্মু তো রান্না করে নিয়ে এসেছেন কেন? আদ্রর আম্মু, ভাইজান অসুস্থ, এই অবস্থায় আপনাকে এক্সট্রা প্যারা না দিয়ে রান্না করে নিয়ে চলে এলাম। ইশরার আম্মু, আমার কি স্বাদ জাগে না নিজের হাতে আপনাকে কিছু করে খাওয়াতে? তাছাড়া ইশরা তো ছিল। আদ্রর আম্মু, খাওয়াবেন তো অবশ্যই। খাওয়া দাওয়ার সময় কি পার হয়ে যাচ্ছে নাকি? সবে মাত্র শুরু হয়েছে। এই কথাটাই যথেষ্ট ছিল ইশরার আম্মুকে খুশি করতে। তিনি ছোট থেকেই মানুষের ছোট ছোট কথায় তার মন গলে যায়। আবার এই ছোট কথায় বেশ কষ্ট পান। আজ তার মায়ের কথা মনে পড়ছে। বাপের বাড়ির পর পাতানো ননদের হাতের খাবার ছাড়া কারো হাতে রান্না কিংবা খোশগল্প করার সৌভাগ্য তার হয়নি। কেন জানি আদ্রর আম্মুকে অনেক কাছের মনে হচ্ছে। বোন বোন লাগছে, তার এমন ব্যবহার দেখে ইশরার আম্মুর চোখের কোণে পানি চিকচিক করছে। তার কথা মাথায় রেখেই ইশরার আব্বু বাইরের মানুষদের সময় না দিয়ে তাকে বেশি বেশি সময় দিতেন। ইশরার আব্বুকে তার জীবনে পেয়ে খুবই খুশি ইশরার আম্মু। ইশরার আব্বু তার জন্য পুরো পরিবার ত্যাগ করেছিল। ইশরার আব্বু অনেক বোঝে, ওর আম্মুকে না বলা অনুভূতি, রাগভিমান সব বোঝে। তাকে পেয়ে সত্যিই সে ভাগ্যবতী। আজ একবার আদ্রর আম্মুকে জড়িয়ে ধরতে ভীষণ ইচ্ছে হচ্ছে। কিন্তু আদ্রর আম্মু যদি কিছু মনে করে, তাই একটা দীর্ঘশ্বাস ফেললেন। আদ্রর আম্মু, আমি কি আপনাকে কষ্ট দিলাম? ইশরার আম্মু, না। একটা কথা বলি? আদ্রর আম্মু, হুম। ইশরার আম্মু, আমি একবার আপনাকে জড়িয়ে ধরতে চাই। ইচ্ছেটা প্রকাশ করলেন তিনি। কথাটাতে ছিল অনুভূতি মিশ্রিত এক আকুল আবেদন। আদ্রর আম্মু মুচকি হেসে ইশরার আম্মুকে জড়িয়ে ধরল। আজ মনে হচ্ছে খুব কাছের একজনকে পেয়েছে, যে নিজের বোনের মতো অনেক আপন। অনেক। আদ্রর আম্মু, জড়িয়ে ধরেছি, এবার কিন্তু আপনি বললে হবে না, তুমি করে বলতে হবে। ইশরার আম্মু, বেশ তাই হবে। আদ্রর আম্মু, শুধু তাই নয়, আমাকে বোনের মতো ভালোবাসতে হবে, বোনের মতো যত্ন নিতে হবে। ইশরার আম্মু, তাই করব। কথাটা বলতে গিয়ে কেঁদে দিল। আবার জড়িয়ে ধরল আদ্রর আম্মুকে। আদ্রর আম্মু, আজ সারাদিন দুই বোন গল্প করব। রান্না তো করাই আছে, কোনো সমস্যা নেই তো? ইশরার আম্মু, কোনো সমস্যা নেই। তারপর তারা গল্পে মেতে উঠলেন। আর এদিকে আদ্রতা টেনশন করছে, আর ইশরা অহেতুক টেনশন দেখে হাসছে। আদ্র ইশরাকে নিতে বাসায় যেতেই ওখানে ঘটল গণ্ডগোল। আদ্রতা কারণহীন এতক্ষণ টেনশন করছিল, আর এখন কান্না শুরু করছে। আদ্রতা ভীষণ ভালোবাসে অভ্রকে। ইশরা আদ্রতার কান্না না থামিয়ে এক বক্স টিস্যু পেপার এগিয়ে দিল। ইশরা, বনু, কাঁদতে থাকো, যতক্ষণ না এই বক্স ফাঁকা হয় ততক্ষণ কাঁদবা, মনে থাকবে। আদ্রতা হাবলার মতো ইশরার কথায় সায় দেয়। ইশরার ইচ্ছে করছে ফ্লোরে গড়াগড়ি দিয়ে হাসতে, কিন্তু পারছে না। যতই হোক সম্পর্কে ও আদ্রতার ভাবি। নন্দিনী কাঁদবে আর ভাবি হাসবে, ব্যাপারটা কেমন দেখায় না? তাই সোফায় বসে কাকে যেন ফোন দিল, তারপর তার সাথে কথা বলছে আর হাসছে। এদিকে আদ্রতা কাঁদতে কাঁদতে যখন নজর পড়ল ইশরার দিকে, তখন কান্না থেকে রাগে পরিণত হল ওর মুখ। আদ্রতা, মানুষ এত খারাপ কিভাবে হয়? আমি কাঁদছি আর ভাবি হেসে হেসে ভিডিও কলে কথা বলছে। আমি থাকব না এ বাসায়। আদ্রতা ওর আম্মুর কাছে চলে গেল।
রাগে দুঃখে মিথ্যে অজুহাত দেখিয়ে চলে যেতে চাইল। মেয়ের কথা না শুনলে ইশরার আম্মু যদি মেয়েকে বেয়াদব বা অন্য কিছু ভাবে। মেয়েটা ইদানিং কেমন যেন একরোখা হয়ে গেছে। তাই কথা না বাড়িয়ে হাসি মুখে বিদায় নেয়ার চিন্তা করল। যখনই যাবে তখন ইশরার আব্বু এসে আবার রাজ্যের গল্প জুড়ে বসল। আদ্রতা কি করবে, ভদ্র মেয়ের মতো তাদের পাশে বসে রইল। ইশরার উপর আদ্রতার ভীষণ রাগ করেছে, তাই ইশরার কাছে যাবে না। প্রায় ঘণ্টাখানেক পরে ইশরা নিচে এলো। ওর আব্বুর কানে কানে কি যেন বলল। ওই ভদ্রলোকের মুখে রহস্যময়ী হাসির রেখা ফুটে উঠল। পরক্ষণে হাসিটা মলিন হয়ে গেল। তারপর কি যেন ভেবে, ইশরার আব্বু, তোমায় একটু কষ্ট করে রান্নাঘরে যেতে হবে। ইশরার আম্মু, কেন? কারা আসবে? ইশরার আব্বু আসলেই দেখতে পাবে। আদ্রর আম্মু, আজ তাহলে আসি। ইশরার আব্বু, এখন কোথাও যাওয়া হবে না। আদ্রর আম্মু, এখন না গেলে দেরি হয়ে যাবে ভাইজান। তাছাড়া আহনাফ বাসায় এসে আমাদের না দেখলে রাগ করবে। আজ উঠি আবার আসব। ইশরার আব্বু, আমি আহনাফ ভাইকে ফোন দিচ্ছি। ভাইয়ের বাসায় যাওয়ার দরকার নেই, অফিস থেকে সরাসরি এখানে চলে আসবে। আদ্রর আম্মু আর কিছু বলতে পারল না। এদিকে আদ্রতার ইচ্ছে করছে পা ছড়িয়ে তারপর কাঁদতে। ইশরা আদ্রতার দিকে তাকিয়ে রহস্যময়ী হাসি দিয়ে ওর আম্মুর কাছে চলে গেল। আদ্র নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছে ইশরার। নিচে নামলেই ঝাড়বে, তারপর সাথে করে বাসায় নিয়ে যাবে। এখানে এসে আদ্র ইশরাকে ফোন দিয়েছিল নিচে নামার জন্য, কিন্তু এখনও ইশরা আসছে না। আদ্র জানে না ওর বোন আর আম্মু এ বাসায় আছে। আদ্র ইশরাদের বাসায় যাবে না, কারণ ইশরার আম্মু আব্বুকে যথেষ্ট সম্মান করে, তাদের সামনে মিথ্যে বলতে পারবে না। আর ওই দিন এত রাতে ইশরাকে বাসা থেকে বের করে দিয়েছে, সে নিয়ে প্রশ্ন করলে কি জবাব দিবে? সব মিলিয়ে সিদ্ধান্ত নিয়েছে বাসায় যাবে না। ইশরা নিচে নেমে এলো। বাসায় আদ্রর আব্বু আসবে, রাতে সবাই এখানে খাবে, তাই ওর আম্মুকে সাহায্য করছিল। আদ্র ফোন করে নিচে নামতে বলেই কেটে দিয়েছিল, বলা হয়নি বনু আর আম্মু এ বাসায়। আদ্রর সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়াল, কারণ জানে আদ্র এখন ঝাড়বে। এখন কিছু বললে আরো বেশি ঝাড়বে, তার চেয়ে ঝাড় খাওয়া শেষে বলবে। আদ্র, এই মাথা নিচু করে দাঁড়িয়েছ কেন? ইশরা, আপনি ঝাড়বেন তাই? একদম সোজাসাপটা উত্তর। উত্তরটা আদ্রর মনে ধরল, তাই আর ঝাড়ল না। আদ্র, কখন ফোন দিয়েছিলাম? আর একটু আগেও তো আসতে পারতে। ইশরা, কাজ ছিল। আদ্র, এমন সময় আবার কি কাজ? ইশরা, হই। আদ্র থামিয়ে দিল। লোকটা এমন কেন নিজেই জিজ্ঞাসা করে, নিজেই আবার থামিয়ে দেয়। মনে মনে কথা বলে ভেঙ্গচি কাটল ইশরা। আদ্র, গাড়িতে উঠো। ইশরা, এখন কোথাও যেতে পারবো না। আদ্র, আমি কি কিছু শুনতে চেয়েছি? ইশরা, আপনি ভেতরে চলুন, আপনার সাথে আমার অনেক কথা আছে। আদ্র, বড্ড বেশি কথা বলো। আর কিছু বলতে না দিয়ে ইশরার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল গাড়ির দিকে। তখনই একটা গাড়ি আদ্রর গাড়ির সামনে থামে। গাড়ি থেকে একজন ভদ্রমহিলা গাড়ি থেকে নেমে আসে। ভদ্রমহিলার দিকে তাকিয়ে আদ্র ইশরার হাত ছেড়ে দেয়। মহিলাকে দেখে ইশরা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। ইশরা, কেমন আছো আন্টি? আন্টি, ভালো ছিলাম, এখন নেই। ইশরা, কেন আন্টি? আন্টি, আমার মেয়েটা এখন আর আমাকে মামুনি বলে ডাকে না, তাই। ইশরা, খুব বেশি অভিমান হয়েছে মেয়েটার, তাই ডাকে না। আন্টি, কি করিনি আমি অভিমান ভাঙানোর জন্য? আর কি করলে সে অভিমান ভাঙবে? ইশরা, যেটা সম্ভব নয় সেটা নিয়ে নাইবা কথা বললাম। আন্টি দীর্ঘশ্বাস ফেলে বাসার ভেতরে ঢুকে গেল। আদ্র তার চোখের কোণে পানি দেখেছে।
আদ্র এই মহিলাকে দেখেছে, এটা সেই মহিলা যাকে আনিশার পাঠানো ভিডিওতে দেখেছিল আদ্র। এই মহিলাই তো ইশরাকে তার ছেলের বউ করতে চেয়েছিল। আদ্র চুপ করে রইল। আর ইশরা জামার উল্টো হাতায় চোখ মুছল। আদ্র এগিয়ে ইশরাকে কিছু বলতে যাবে তার আগেই গাড়ি থেকে একটা ছেলে নেমে এলো। ইশরা ছেলেটাকে দেখে মুখে হাসি হাসি ভাব আনার চেষ্টা করল। আর আদ্র এগিয়ে এসেও 2 কদম পিছিয়ে গেল। ছেলেটার কেন মিথ্যে হাসির রেখা মুখে আনার চেষ্টা করছিস? ইশরা, আমি কেন মিথ্যে হাসি আনতে যাব? হাসি কি বাজার থেকে কিনে আনার জিনিস নাকি যে আমি চাইলাম আর হাসি আনলাম? ছেলেটা, আমিও সেটাই বলছি। কেন এই বৃথা প্রচেষ্টা? ইশরা, অনেক হয়েছে, এবার ভেতরে চল। ছেলেটা, এইসব অভিনয় আমার সাথে না করে তুই বরের সাথে কর। আমি তোর ভালো থাকার মিথ্যে অভিনয় খুব ভালো করে চিনি। জীবনে একবার ভুল করেছি, বারবার ভুল করব, সেই আমিটা আমি নই। ইশরা, কেন অতীত নিয়ে বারবার ফিরে আসিস? আমি খুব ভালো আছি, খুব ভালো। ছেলেটা, আমি তোর কষ্টের কারণ, তাই না রে? ইশরা পা উঠিয়ে ছেলেটার মাথায় গাঁটটা মেরে বলল। ইশরা, আমার বর, আমি বেশি কথা বললে ঝাড়ে আর আমি তুই বেশি কথা বললে মারি। ছেলেটা, তোর বর কোথায়? ইশরা আদ্রর হাত ধরে নিয়ে বলল। ইশরা, এই যে আমার বর। ছেলেটা হাই। আর কিছু বলার আগেই ছেলেটার ফোন এলো। আদ্র এতক্ষণ ওদের কথা শুনছিল। এই ছেলেটাই সেদিন পার্কে ইশরার সাথে ছিল। ছেলেটাকে দেখে আদ্রর মাথা গরম হয়ে গেল। ছেলেটা, এগুলো ধর। ইশরা, কি এগুলো? ছেলেটা, সবার জন্য শপিং। তুই সবাইকে দিয়ে দিস। সরি ভাইয়া, আপনার সাথে কথা বলতে পারলাম না। এখনই যেতে হবে। আদ্র, দেখা যখন পেয়েছি কথা তো হবেই, ইটস ওকে। আবার দেখা হবে। ছেলেটা ইশরাকে ইশারায় ডাকল, যেটা আদ্রর চোখ এড়াল না। ইশরা আদ্রর দিকে ফিরে একটা হাসি দিয়ে ছেলেটার দিকে এগিয়ে গেল। ছেলেটা, ইমার্জেন্সি যেতে হবে। এখানে 2টো শপিং ব্যাগ তোর। দুটোই স্পেশাল। কিন্তু এইটা বেশি স্পেশাল, তাই এটা এখন খুলবি না। খোলার সময় হলে আমি তোকে ফোন দিয়ে বলে দিব। ইশরা, আর একটা? ছেলেটা, আরেকটা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ দিনের জন্য। ইশরা, বাকিগুলো কার? এখানে তো অনেকগুলো শপিং ব্যাগ। ছেলেটা, তোর শ্বশুর বাড়ির লোকের জন্য। আর কখনো তো এমনভাবে দিতে পারবো না। এটাই হবে শেষ দেওয়া। ইশরা, তুই এমন কেন? ছেলেটাতে বাধ্য তো তুই করলি। ইশরা শেষের কথা শুনে মাথা নিচু করে রইল। ছেলেটা ইশরাকে এক সাইড থেকে হাগ করল। ছেলেটা, ইটস ওকে। আল্লাহ হাফেজ। ইশরা কিছু বলল না। ইশরার মন ভালো করতে ছেলেটা বলল, ছেলেটা, এখানে শালাবাবুর জন্য আছে স্পেশাল কিছু, যেটা শুধুই শালাবাবুর লাগবে। ছেলেটার মুখে দুষ্টামির ছাপ স্পষ্ট। ইশরা, কুত্তা হারামি, তুই যা এখান থেকে। আদ্র আড়ালে ডেকে নিয়ে ছেলেটা ইশরাকে কি বলল শুনতে পারল না। তবে ইশরাকে যে এক সাইড থেকে হাগ করেছে এটা দেখেই ওর মাথায় আগুন ধরে গেল। যদিও ইশরা শপিং ব্যাগ থাকায় ধরেনি, কিন্তু একটা ছেলে ওকে কেন জড়িয়ে ধরবে? ইশরা হাসিমুখে আদ্রর কাছে ফিরে এলো। ইশরা, চলুন। আদ্র ইশরাকে 2 কাঁধে হাত দিয়ে বলল। আদ্র, ছেলেদের জড়িয়ে ধরতে অনেক মজা, তাই না? ছেলেদের সাথে কথা বলার সময় এত হাসি আসে কোথা থেকে? কই, আমার সময় তো আসে না। আমি কি তোর কোনো অযত্ন করি? তবে কেন একটা ছেলে এসে বলবে মিথ্যে অভিনয়গুলো আমাকে দেখাতে?
কেন আমার সাথে এত লুকোচুরি? কেন এত মিথ্যে অভিনয় আমার সাথে? ইশরা, আপনি কি বলছে এসব? আদ্র চুপ, একদম চুপ। একটা কথা বলবি না? হাজারবার জিজ্ঞাসা করেছি তোমার কিছু লাগবে কি না, কিন্তু কিচ্ছু বলিসনি। সারাদিন ভেবেছি কিভাবে রাখলে তুই সুখে থাকবি, কতটা সময় দিলে তুই আমাকে বর হিসাবে মেনে নিবি। যখন আমার মনে হলো আমি বর হতে পেরেছি, তখনই কেউ একজন এসে বলল এগুলো মিথ্যে অভিনয়। তুই না বলতেই আমি বুঝে গেছি। সবসময় তোকে বুঝতে চেষ্টা করেছি, কিন্তু তুই আমাকে দিন শেষে ঠকালি। সমস্যা তোর না আমার, কারণ আমি তোর মতো হতে পারি নাই, ঘরে বাইরে অভিনয় করতে পারি নাই। আজ তোকে নিতে এসেছিলাম, কিন্তু তুই আর তোর নাগর যে কীর্তি দেখালি, তোকে নিয়ে যাব তো দূরের কথা, সংসার করব নাকি সন্দেহ। চরিত্র এমন কেন তোর? এমন তো আগে ছিল না। আমি কিভাবে জানবো? আমাকে তো শুধুই অভিনয় দেখিয়ে গেছিস। আদ্র কথা বলছে আর ওর চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। এদিকে ইশরাও কাঁদছে। আদ্র ইশরাকে ধাক্কা দিয়ে ফেলে চলে গেল গাড়ি নিয়ে। ইশরা সিঁড়ির সাইডে গিয়ে অনেকক্ষণ কাঁদল। ওর বিরুদ্ধে এত অভিযোগ আর এত সন্দেহ ছিল আদ্রর মনে, ও তা জানতি না। এই গণ্ডগোলের কথা বলেছিলাম। বাসার ভেতরে যথেষ্ট স্বাভাবিকভাবে গেল। ওর নাকমুখ দেখে ওর আব্বু আম্মু বুঝতে পারল ও কেঁদেছে। এটা তাদের কাছে নতুন না। যখনই আন্টি বাসায় আসে তখনই ইশরা কাঁদে। ইশরার আম্মুও কাঁদে লুকিয়ে, আর ইশরার আব্বু দীর্ঘশ্বাস ফেলেন। তবে আজ ইশরার মুখের অবস্থা খুব খারাপ। আদ্রর আব্বু আম্মুর চোখমুখ গম্ভীর হয়ে আছে। খাওয়া দাওয়ার পর তারা যখন চলে যাবে তখন ইশরা সবাইকে শপিং ব্যাগ দিল। আব্বু আম্মুর মুখের এক্সপ্রেশন দেখে আদ্রতা মনে মনে সূরা পড়তে শুরু করে দিয়েছে। ইশরা আদ্রর শপিং ব্যাগটা আদ্রতার কাছে দিয়ে দিল। সবাই নিচ অবধি গেলেও ইশরা যায়নি। দরজা বন্ধ লক করে দিল। এক সপ্তাহ পর আদ্রর বাসার সবাই রেডি হয়ে কোথায় যেন চলে গেল। আদ্রকে নিতে চেয়েছিল, কিন্তু আদ্র কেমন যেন গম্ভীর একরোখা হয়ে গেছে। কারণে অকারণে খিটখিট করে, তাই কেউ না পারতে কথা বলে না। ওকে ওর মতো একা ছেড়ে দিয়েছে। এদিকে ইশরা নিজেকে ঘরবন্দি করে রেখেছে। এটা নিয়ে খুব একটা টেনশন করে না ইশরার আব্বু আম্মু, কারণ এটা নতুন কিছু না। যখনই আন্টি বাসায় এসেছে তখনই এই রকম আচরণ করেছে ইশরা। এখন যেহেতু গত এক সপ্তাহ ধরে ইশরার আন্টি এ বাসায়, তাই ইশরা ঘরবন্দি করে রেখেছে, এই ধারণা থেকেই তারা ইশরাকে একা ছেড়ে দিয়েছে। ইশরা ছেলেটার দেয়া শপিং ব্যাগ খুলল। একটা সাদা আর গোল্ডেনের সংমিশ্রণে শাড়ি দিয়েছে। শাড়িটা খুব সুন্দর। ইশরা আদ্রর কথা ভাবল, আদ্র সবসময় ওকে শাড়ি পরিয়ে দিত। ইশরা শিখতে চেয়েছিল, সেজন্য আদ্র ওকে বকেছিল। তারপর আর শেখা হয়নি। ছোট একটা দীর্ঘশ্বাস ফেলে কাবার্ডে শাড়িটা রেখে একটা সাদা থ্রিপিস বের করল। আজ একটা স্পেশাল দিন, তাই রেডি হয়ে নিল। সবার সাথে বেরিয়ে পড়ল। আদ্রকে ওর বন্ধু নীল ফোন দিল। আদ্র, হ্যাঁ বল। নীল, হবে শালা, আমি কি বলবো তুই বল। আদ্র, আমি কি বলবো? নীল, তুই কিছু জানিস না। আদ্র, কি জানবো? নীল, সত্যিই তুই জানিস না? আদ্র হেয়ালি না করে বল, কি জানার কথা বলছিস? নীল, দোস্ত ভাবিকে টিভিতে লাইভ দেখাচ্ছে। শুধু ভাবিকে না, তোদের পরিবারের সবাইকে দেখাচ্ছে। আদ্র, কি বলছিস আবোল তাবোল? নীল, আরে আবোল তাবোল না,
প্রাইম প্রোগ্রাম 2019 ভিডিওই প্রোগ্রাম লাইভ টেলিকাস্ট চলছে। এটা ডাক্তারদের নিয়ে প্রোগ্রাম, তুই টিভিতে লাইভ দেখতে পাবি। আদ্র টিভি অন করল। হ্যাঁ, নীল যা বলছে সত্যি। টিভিতে আদ্রতা ওর আব্বু আম্মু, ইশরার আব্বু আম্মু আর সেদিনের আন্টিকে দেখতে পেল। তারপর লক্ষ্য করল স্টেজে সেই দিনের ইশরার সাথের ছেলেটা। আদ্র ভাবছে ডাক্তারের প্রোগ্রামে তারা কেন গেছে? তাছাড়া এই ছেলেটাই বা কেন স্টেজে? ছেলেটা কি কোনো ডাক্তার? আদ্রর হুঁশ ফিরল ছেলেটার কথায়। ছেলেটা, আমি একজন স্বার্থপর মানুষ। আমার স্বার্থ হাসিল করার জন্য একজন তার ক্যারিয়ার, তার স্বপ্ন হাসিমুখে বিসর্জন দিয়েছে। একজন বাবা তার মেয়ের মুখের হাসি কেড়ে নিয়েছে আমার মায়ের জন্য। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমার জীবনে আমার মায়ের পর যদি কারো স্থান থাকে তাহলে সেই মানুষগুলো যাদের অবিরাম ভালোবাসায়, স্বার্থহীন ভালোবাসায় আমি এ পর্যন্ত আসতে পেরেছি। সিনিয়র দা মাসুদহ, তুমি খুব অল্প সময়ের মধ্যে একজন সফল ডাক্তার হিসেবে তোমার নাম ছড়িয়েছে। রোগীরা তোমাকে ফেরেশতা মনে করে, এটা তোমার প্রাপ্য। ট্রফিটা অভ্র হাতে এগিয়ে দিচ্ছিল। অভ্র, আমি একটা ছোট রিকোয়েস্ট আছে। দা মাসুদহ, কি রিকোয়েস্ট বলো? অভ্র, আমি এই ট্রফিটা নিতে পারবো না। চারদিকের সবাই এমন কথা শুনে অবাক। এটা কি বলছে দা অভ্রনীল আহসান? দা মাসুদহ, কি বলছো তুমি? অভ্র, আমার হয়ে এই পুরস্কারটা নিক সেই মানুষটা যে তার ক্যারিয়ার স্যাক্রিফাইস করেছে আমার জন্য। প্লিজ স্যার, এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট। দা মাসুদ কিছুক্ষণ চুপ করে থেকে। দা মাসুদহ, কে সেই মানুষটা? অভ্র, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। অভ্র দৌড়ে স্টেজ থেকে নেমে গেল। উপস্থিত সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। টিভির এপাশেও উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে আদ্র। অভ্র গিয়ে ইশরার হাত ধরে স্টেজে নিয়ে গেল। দা মাসুদ হেসে ইশরার হাতে ট্রফিটা তুলে দিলেন। ইশরা কাঁদছে। এটা সুখের কান্না। তার স্যাক্রিফাইস সফল হয়েছে। অভ্র ইশরাকে জড়িয়ে ধরল। ইশরাও জড়িয়ে ধরল। টিভিতে ইশরাকে দেখে আদ্রর বুকে মোচড় দিয়ে উঠল। এই এক সপ্তাহের মধ্যে নিজের কি হাল করেছে। চোখের নিচে কালি পড়ে গেছে, শুকিয়ে গেছে। দা মাসুদ অভ্র কাছে ইশরার সাথে কি সম্পর্ক জানতে চাইলেন। অভ্র, আমি আপনাদের মাঝে দা অভ্রনীল আহসান হয়ে সেবা দিতে পেরেছি ঠিক, কিন্তু যার জন্য আমি এ পর্যন্ত আসতে পেরেছি তার কাছে অভ্র ছিলাম, আছি, থাকব। আমি আমার আজকের প্রাপ্য সম্মান তাকে উৎসর্গ করলাম। ওর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। যেটা আছে সেটা আত্মার। ক্রোমোজোম কি সব? আত্মার সম্পর্ক বড় সম্পর্ক। ও আমার কারেন্ট চলে যাওয়ায় আদ্র আর দেখতে পারল না। ওদিকে নানা কথোপকথন। বেশ রাত করে বাসায় এলো আদ্রতার সাথে ওর আব্বু আম্মু। তারা বাইরে থেকে খেয়ে এসেছে। আদ্রর আব্বু আদ্রর রুমে ধাকাচ্ছে। অবশেষে আদ্র দরজা খুলে দিল। আদ্র, তুমি এত রাতে? কিছু বলবে? আদ্রর আব্বুস, তোমাকে আগামীকাল একজনের সাথে দেখা করতে হবে। আদ্র, করব। সামান্য কথাটা তো সকালেই বলতে পারতে। আদ্রর আব্বু খুব ইম্পর্টেন্ট মানুষ। এমন জঙ্গি সেজে যাবে না। দাড়ি কাটবে। আগের মতো পরিপাটি হয়ে যাবে। আদ্র, আচ্ছা। আদ্রর আব্বু জিজ্ঞেস করবে না কার সাথে দেখা করতে যাবে? আদ্র, কার সাথে? আদ্রর আব্বু, আমরা আদ্রতার জন্য ছেলে পছন্দ করেছি, তার সাথে দেখা করতে যাবে। বড় ভাই হিসেবে তোমার মতামত নেওয়াটা জরুরি। আদ্র, আদ্রতার জন্য ছেলে দেখছো মানে কি? আদ্রর আব্বু, মানে খুবই সিম্পল। মেয়ে বড় হচ্ছে, বিয়ে তো দিতেই হবে নাকি?
আদ্র তাই বলে এত তাড়াতাড়ি? আদ্রর আব্বু এখনই বিয়ে দিব না, আপাতত এনগেজমেন্ট করে রাখব। তুমি গিয়ে দেখা করে এসো। আদ্র আচ্ছা। আদ্রর আব্বুর সাথে আদ্রতাকে নিয়ে যেও। আদ্র আচ্ছা। আদ্রর আব্বু উঠে চলে গেল। অভ্রর সাথে আদ্রতার সম্পর্কের কথা আদ্রকে জানানোর প্রয়োজন মনে করেনি, তাই জানায়নি। আদ্র এ নিয়ে মাথা ঘামায়নি, কারণ ছেলে পছন্দ হয়েছে বলেই ওর আব্বু এত ঠান্ডা মস্তিষ্কে কথা বলে গেছেন, এটা আদ্র বেশ বুঝতে পেরেছে। 2টা ঘুমের ঔষধ খেল। ওই দিনের পর থেকে দিনের বেলা সারাক্ষণ নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখে, আর রাতে ঘুমের ঔষধ খেয়ে নিজেকে গুটিয়ে নেয় অন্ধকারে। ইশরা অন্ধকারে নিজেকে বিলিয়ে দিয়েছে। আজ এত বড় একটা সুখের দিন গেল, কিন্তু ভেতরে সুখের কোনো ছিটেফোঁটাও নেই। ইশরা, যদি তুমি চাও মেঘাচ্ছন্ন আকাশ নিয়ে দাঁড়াবো তোমার সামনে, যদি তুমি চাও এক পশলা বৃষ্টি এনে দিব তোমার হাতে, যদি তুমি চাও কাল বৈশাখীর ঝড় হয়ে উড়িয়ে দিব তোমার 2 চোখের পাতা, যদি তুমি চাও বৃষ্টি হয়ে নামব তোমার চুলে, অবাধ্য নোনাজল হয়ে কপাল বেয়ে নামব তোমার ঠোঁটের কিনারায়। কিন্তু যখন তোমার মন খারাপ হয় তখন মনে হয় এই পৃথিবী আমার উপর ভেঙে পড়ছে। যখন তোমার খুব কষ্ট হয় তখন মনে হয় উল্কাপিণ্ড আমার হৃদয়কে হাতছানি দিচ্ছে। যখন তুমি হাসো তখন মনে হয় আমি শান্তির বৃষ্টিতে ভিজতেছি। যখন তুমি আমায় বল আমি তোমাকে ভালোবাসি, তখন মনে হয় আমি এই পৃথিবী পেয়ে গেছি। আরেকটা নির্ঘুম রাত কাটল ইশরার। রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছে আদ্র আর আদ্রতা। আদ্র বলেছিল চল ভেতরে গিয়ে বসি, কিন্তু আদ্রতা যাবে না। বোনের এরকম আচরণ দেখে বুঝতে পেরেছে আদ্রতার সাথে ছেলেটার চক্কর চলছে। বেশ খানিকক্ষণ বাদে অভ্র এলো। অভ্রকে আদ্রতা বড় একটা হাসি দিল। আদ্রর মুখে নেমে এলো ভয়াবহ অন্ধকার। অভ্র হ্যালো। আদ্র হাই। অভ্র ভেতরে যাওয়া যাক। আদ্র আপনি যান, আমরা একজনের জন্য অপেক্ষা করছি। সে আসলেই যাব। আদ্রতা এরকম কথা শুনে ওর ভাইয়ের পিঠে চিমটি কাটল, আর অভ্র আদ্রতার দিকে মিটমিট করে হাসতে লাগল। আদ্রতার লজ্জায় শেষ। আদ্রতার কি বলছিস ভাইয়া, ওর সাথেই দেখা করতে এসেছি আমরা। ফিসফিসিয়ে আদ্র কি জোরে। অভ্র হোয়াটস হ্যাপেন? আদ্রতা হো কিছু না, চলো ভেতরে চলো। ভাইয়া আয়, দাঁতে দাঁত চেপে ওরা ভেতরে গেল। আদ্র এবার তুমিতে চলে গেল। আদ্র তোমার না ইশরার সাথে রিলেশন চলছে? আদ্রতা কি বলছিস তুই ভাইয়া? ভাবির সাথে কেন ওর রিলেশন থাকতে যাবে? আদ্রতা ওকেই জিজ্ঞাসা কর। গার্লফ্রেন্ডের প্রতিশোধ নিতে তোকে ফাঁসাচ্ছে। আদ্রতা হোয়াট রাবিশ, তোর আজগুবি কথা তোর কাছে রাখো প্লিজ। অভ্র 2 ভাইবোনের কথোপকথন বেশ উপভোগ করছে। ইশরা ওকে বলেছিল এরকম কিছু হবে, সেজন্য মোটেও বিচলিত না। আদ্র আমি যা বলছি সব সত্যি বলছি। এই তুমি ইশরাকে নিয়ে পার্কে যাওনি? সত্যি বলবে? অভ্র হুম গিয়েছিলাম। আদ্র দেখেছিস আমার জীবনটা নষ্ট করে এখন তোরটা করতে চাইছে। আমি আজই গিয়ে আব্বুকে বলবো এই বিয়ে এনগেজমেন্ট সব বাদ। আদ্রতা পার্কে গেছে, এটা নিয়ে এত হাইপার হওয়ার কি আছে আমি সেটাই বুঝি না। আদ্র একটা মেয়েকে নিয়ে পার্কে যাওয়াটা মানে তুই বুঝিস? আদ্রতা তুই কি কোনোদিন আমাকে নিয়ে পার্কে যাসনি ভাইয়া? আদ্র তুই আমার বোন, তোকেই নিয়ে যেতেই পারি। আদ্রতা তোরই শুধু বোন আছে আর কারো বোন নেই নাকি? হতে পারে না। আদ্র আরে আজীব কোথাকার কথা, কোথায় নিয়ে যাচ্ছিস? আদ্রতার যেখানের কথা সেখানেই আছে ভাইয়া।
তুই কেমনে নেগেটিভ মাইন্ডের হয়ে গেলি? আদ্রতা কাঁদতে শুরু করল। অভ্র এবার হালকা একটা কাশি দিয়ে দিল। আদ্রতা সরি অভ্র, আমি জানতামই না ভাইয়া তোমাকে এসব বলবে। জানলে তোমাকে কখনো ওর সাথে দেখা করতে বলতাম না। সরি ফর এভরিথিং। অভ্র ইটস ওকে, আমি কিছু মনে করিনি। কেঁদে কেঁদে নাকমুখের কি অবস্থা করে ফেলেছ, যাও ফ্রেশ হয়ে আসো। আদ্রতা চোখ মুছে চলে গেল। আদ্র ভালোই পটিয়েছ আমার সহজ সরল বোনটাকে। অভ্র বাড়তি কথা না বলে আসল কথায় আসি, না হলে আদ্রতা বা অন্য কেউ চলে আসবে। আদ্র কি কথা? ভ্রু কুচকে। অভ্র আমি জানতাম না আমাকে নিয়ে আপনাদের মধ্যে ঝামেলা যাচ্ছে। গতকাল রাতে ইশরার সাথে কথা বলে আজ করতে পেরেছি। আর এখন আপনার কথার ইঙ্গিত শুনে আমি সম্পূর্ণ বুঝতে পারছি আপনাদের মাঝে কিচ্ছু ঠিক নেই। আদ্র ও যেটা করেছে সেটার পর কি ঠিক থাকবে বলে মনে হয়? অভ্র চোখে যা দেখি সবসময় কি তা সত্যি হয় মি আদ্র চৌধুরী? আদ্র কোনটা ভুল? তুমি ইশরাকে জড়িয়ে ধরেছ এটা ভুল, নাকি পার্কে বলা ওই ছেলে মেয়েকে বলা কথাগুলো সেটা ভুল? ইশরার হয়ে কোনো সাফাই শুনতে ইচ্ছে হচ্ছে না। অভ্র আমি আপনাদের বিয়েতে থাকতে পারিনি, যদিও আমি জানতাম না আপনার আর ইশরার বিয়ে। আমি জানতাম আপনার আর মিশরা আপুর বিয়ে। তাই আপনাদের বিয়ের 6 মাস হওয়ায় একটা সারপ্রাইজ প্ল্যানিং করতে ইশরাকে মেসেজ দিয়েছিলাম পার্কে আসতে। আদ্র তারপর তোমরা বফ হয়ে গেলে তাই তো? বোকা ভাবো আমাকে? অভ্র রিল্যাক্স মি আদ্র চৌধুরী, আমাকে বলতে দিন। আদ্রতা এলো। অভ্র আদ্রতাকে খাবার অর্ডার দিতে পাঠালো। অভ্র দুপুরের সময় মানুষজন কম থাকে আর আমার ব্রেক ছিল। পার্কে বসে আলোচনা করছিলাম। যাই হোক, তখন একটা ছেলে একটা মেয়েকে থাপ্পড় দিল। ঘটনাটা ছিল মেয়েটা বাসায় অনেক চাপে থাকে, তাই ছেলেটা সময় দিতে পারে না। তাই ছেলেটা ব্রেকআপ করে দিবে, আর মেয়েটা ব্রেকআপ করবে না। তাই ছেলেটা মেয়েটা থাপ্পড় দিয়েছে। আর সেখানে গিয়ে আমরা শুধু অভিনয় করেছি যাতে ছেলেটা মেয়েটাকে বুঝতে পারে। এটা প্রথমবার না, আমরা এরকম আরও অনেকবার করেছি, যাতে রিলেশনগুলো না ভাঙ্গে, দুজন দুজনকে বুঝতে পারে, ব্যাস এইটুকুই। আদ্র তাহলে আমাকে ছেড়ে দেয়ার মুক্তি এসব কথা কেন বলেছিলে? অভ্র হাসল। অভ্র বাসর রাতের কথাগুলো কিভাবে ভুলে গেলেন মি আদ্র চৌধুরী? একটা মেয়েকে এত টর্চার করেছেন তবুও মেয়েটা সহ্য করে গেছে, প্রতিবাদ করেনি। আমি যদি আপনার বোনের সাথে এমন করতাম মেনে নিতেন? নিতেন না, কারণ আপনার বোন হয়। আমারও তো বোন হয়। ইশরা সেখানে টর্চার সহ্য না করে চলে আসতে বলা কি খুব বেশি অন্যায় ছিল? আদ্র চুপ করে গেল। অভ্র হাসল। অভ্র আমি আপনাকে পার্কে দেখেছিলাম, সেজন্য ছেড়ে দিয়ে আমার কাছে আসতে বলেছিলাম। আর ইশরা প্রতি উত্তরে বলেছিল এত তাড়া কিসের? আমি বললাম শালার বউ তুলে নিয়ে আসব। ও কথার অর্থ আপনি বুঝতে পারেননি। শালার বউ মানে হলো ইশরা। আমার বাসায় আমি আর আমার মা। যখন আপনার বোনকে বিয়ে করে এ বাসায় আনার জন্য রিসেপশন করা হবে, তখন ইশরা আপনার বাসায় না থেকে আমার বাসায় থাকবে। তাছাড়া আপনি খেয়াল করেছেন কিনা জানি না, ছেলে মেয়ে দুটোর সামনে আমি আর ইশরা একে অপরকে তুমি করে বললেও পরবর্তীতে তুই করে বলেছিলাম। আদ্র এখনো চুপ। সে এত দিনেও ইশরাকে চিনতে পারেনি। ইশরা যে বড্ড চাপা স্বভাবের। আদ্রতা এলো। অভ্র দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। অভ্র মি আদ্র চৌধুরী, আমার বাবা আছে কিন্তু আমাদের কাছে মৃত। আদ্র মানে? অভ্র আপনার বোনকে বিয়ে করব, তাই কিছু লুকাবো না। সত্যিটা জানার অধিকার আপনাদের আছে। আদ্রতা আবার শুরু করছো? আব্বু আম্মু তো জানে। অভ্র তোমার ভাইয়ারও জানা উচিত। আমার যখন 6 বছর বয়স তখন আমার বাবা কোনো এক বড়লোকের মেয়েকে বিয়ে করে।
আমার আর আমার মায়ের কোনো খোঁজ নিত না। জীবনের কঠিন সময়ে পাশে দাঁড়ায় পাতানো এক মামা। ইমতিয়াজ মামা, ইশরার আব্বু। কথাটা বলেই থামে অভ্র। ওর গলা জড়িয়ে আসছিল। তারপর আবার বলতে শুরু করে। অভ্র মামার 2 মেয়ে 1 ছেলে ছিল। তাদের টানাটানি সংসার। আমার বয়স যখন 10 হলো তখন মা আমাকে নিয়ে ওই বাসা থেকে বেরিয়ে পড়লেন। অনেক তো হয়েছে, আর কত অন্যের ঘাড়ে বসে খাবে। তারা আমাদের রক্তের কেউ ছিল না, কিন্তু আদ্র আর যত্নের অভাব ছিল না। আমরা বেরিয়ে পড়েছিলাম তখন পিছনে পিছনে ঈশান, ইশরার ভাই, আসছিল জানতাম না। ঠিক তখনই একটা গাড়ি ওকে চাপা দিয়ে চলে গেল। হসপিটালে নিয়ে গেল। রক্তের প্রয়োজন হলো, মা রক্ত দিল, কিন্তু পরের দিন মারা গেল ঈশান। এটা পূর্বপরিকল্পিত এক প্ল্যান ছিল। আদ্র পূর্বপরিকল্পিত মানে? অভ্র ইশরার দাদা আর চাচা এমনটা করে কারণ ইশরার আব্বুকে ইশরার আম্মু নাকি তাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, তাই ছোট প্রতিশোধ নিয়ে বুঝালো ছেলে হারা হলে মা বাবার কেমন লাগে, ভাই হারা হলে কেমন লাগে। আদ্র ইশরার ফ্যামিলি কোনো স্টেপ নেয়নি। অভ্র কার বিরুদ্ধে নিবে? প্রমাণ ছিল না। কিন্তু ইশরার দাদা একদিন বাসায় এসে বলে গেছে। তারপর ইশরা স্বপ্ন দেখল ও ডাক্তার হবে, কিন্তু আমার জন্য হতে পারল না। কারণ দুজনেই ডিএমসিতে ভর্তি জন্য অ্যাপ্লাই করলাম। ও চান্স পেল আর আমি ওয়েটিং জোনে। ডিএমসি ওয়েটিং জোন মানে তোমার স্থান এই পর্যন্তই, কারণ এখান থেকে কাউকে নেওয়া হয় না, শুধু একটু সান্ত্বনা মাত্র। তারপর ইশরা শফিক ভাই, সম্পাদক, তাদের মতো কিছু লিডারের মাধ্যমে ওর ভর্তি বাতিল করে দিল। আমাকে ওয়েটিং জোন থেকে নেওয়া হলো। কিভাবে কি করেছে আমি জানি না, সেভাবে জিজ্ঞাসা করিনি, কারণ আমার এই ছোট প্রশ্নে ঝড় তুলবে ওর মনে। 1 বছর গ্যাপ দিল। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আপনার কোম্পানিতে জয়েন করল। আদ্র চুপ করে শুনছে। এক ছাদের নিচে ছিল, কিন্তু ইশরার ব্যাপারে ও কিছুই জানত না। মেয়েটা সবকিছু লুকিয়েছিল। অভ্র এখানেই শেষ নয়। মায়ের থাইরক্সে আক্রান্ত হয়, সাথে বুকে একটা গুটি হয়। আমি তখন দেশের বাইরে ছিলাম। ডাক্তার পরীক্ষা করে বলল ওখানে ক্যান্সার আক্রমণ করে ফেলেছে অলরেডি। থেরাপি দিলাম। এখন প্রতি মাসে 10 তারিখের মধ্যে মাকে রক্ত দিতে হয়। ইশরা ঈশানের রক্তের দাম দিতে পারেনি ঠিকই, কিন্তু ইশরা প্রতি 3 মাস পর পর মাকে রক্ত দিয়ে পরিশোধ করার চেষ্টা করছে। আমরা স্বার্থপর, এ নিয়ে কখনোই মামা মামি কিছু বলেনি, কিন্তু নিজেকে অনেক ছোট ছোট লাগে। আমি মিশরা আপু আর ইশরা ভাইবোন ছাড়া আর অন্য কিছু নই। মি আদ্র চৌধুরী, আপনি চাইলে আদ্রতাকে যে কোনো সময় জড়িয়ে ধরতে পারেন, কিন্তু আমি পারি না, কারণ আমি ওর রক্তের কেউ নই। আপনি চাইলে মাঝরাতে বোনের রুমে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে পারেন, বোনকে কপালে চুমু দিতে পারেন, কিন্তু আমি পারি না। চুমু তো দূরের কথা, 10টার পর রুমে গেলেই নানান কথোপকথন। রক্তের সম্পর্কহীন ভাইবোন এ সমাজে যতই বৈধ দেখাক না কেন, এটা ভেতরে অশ্লীল মনে করে। এই সমাজে ক্রোমোজোমহীন আর রক্তহীন সম্পর্ক হতে পারে না, হতে নেই। এটা নিয়ে 2-একটা কথা বললেই মায়ের চরিত্র বা আমার জন্ম নিয়ে প্রশ্ন উঠে আসবে। তবে সত্যি এটাই, ওরা আমার বোন। অভ্র চোখ মুছল। আদ্র কি বলবে, কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। আদ্রতা কাঁদছে। কখনোই তার ইশরাকে জড়িয়ে ধরে বলা হয়নি, ভাবি কেমন আছো, তোমার কিছু লাগবে? আর আদ্র ভালো স্বামী কি আদৌ হতে পেরেছে? এর মধ্যে ইশরা এসে হাজির হল। ইশরার সামনে নিজেকে খুব ছোট মনে হচ্ছে আদ্রর। ইশরা আদ্রতা আর অভ্র দিকে তাকিয়ে একটা হাসি দিল। আদ্রর দিকে তাকালো না। আদ্রতার পাশে আদ্র ছিল, তাই অভ্র পাশে বসল। ইশরা, এই নে গরিব তোর গিফট।
একটা গিফট দিয়ে ফেরত চাইতে লজ্জা করল না তোর? হেসে হেসে। অভ্র আসছে আমার খাজা বাবার পীর সাহিবা। দে আমার কাছে। গিফটটা নিয়ে অভ্র আদ্রর হাতে দিল। তারপর আদ্রতা আর অভ্র খাবার আসতে দেরি করছে কেন তা জানতে গেল। আসলে ওদের একা ছেড়ে দেয়ার বাহানা মাত্র। আদ্র অপরাধবোধ করছে। ইশরার দিকে তাকাতেও পারছে না। নীরবতা ভেঙ্গে ইশরা বলল, ইশরা আমি জানতাম না আপনি আসবেন, এ কথা বলবো না। এটা মিথ্যে বলা হয়ে যাবে। কারণ আমি জানতাম আপনি আসবেন। আমার চরিত্রের ঠিক নেই। আমার চরিত্রের দোষ আছে। কিন্তু আমার ভাইয়ের চরিত্রের দোষ নেই। ওর অনেকগুলো মেয়ে লাগে না। আদ্রতা আর ব্রিলিয়ান্ট, অভ্র ওরা একে অপরকে ভালোবাসে। আপনার আব্বু আম্মুর ভাইকে পছন্দ হয়েছে। আশা করি আমার দিক বিবেচনা না করে দেখলে আমার ভাইকে আপনার পছন্দ হবে। আমি আপনার জীবন নষ্ট করেছি। তাই আদ্রতাকে বিয়ে দেওয়ার আগে আমার ভাইয়ের চরিত্র সম্পর্কে জেনে শুনে তারপর আপনার বোনকে বিয়ে দিবেন। ইশরার এক একটা কথা আদ্রর বুক এফোর ওফোর করে দিচ্ছে। ইশরা কথাগুলো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়ল। বি কন্টিনিউ।